আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়া জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মতো আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের ১ নম্বর বিষয় থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে বলা আছে যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য ছিল, সেই বৈষম্যের কি ধরনের বৈষম্য ছিল আমরা এখন এই রাজনৈতিক বৈষম্য নিয়ে আলোচনা করব। দেখো, বলা আছে 1000 মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতেই রাজনৈতিক ক্ষেত্রে বাংলারা বৈষম্যের শিকার হয়। পাকিস্তান যখন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুটি অংশ ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানেরা আমাদের এই পূর্ব পাকিস্তানের বাঙালি থেকে নানাভাবে বৈষম্যের শিকার হয়। তার মধ্যে একটা ছিল কি রাজনৈতিক বৈষম্য। পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাষ্ট্রের রাজধানী করা হয়। রাষ্ট্রের বড় পদ গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তান এক রকমের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে রাখে। 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র 95 জন। খেয়াল করো, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র 95 জন। আইয়ুব খানের আমলে 62 জন মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিলেন বাঙালি। এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়নি। এখানে কথা বলা আছে যে 1948 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় যে মন্ত্রীদের মন্ত্রী ছিল তার মধ্যে 211 জনের নাম পাওয়া যায়। তার মধ্যে খালি বাঙালি ছিল মাত্র 95 জন। এই যে মাত্র 95 জন ছিল, আর সব ছিল কি পশ্চিম পাকিস্তানের। আইয়ুব খানের আমলে 62 জন ছিল মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিল বাঙালি। ঠিক আছে, আর সে বাঙালি মন্ত্রীদের কি আছে আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। বড় বড় যে মন্ত্রণালয়, এগুলো স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থনৈতিক মন্ত্রণালয়, এগুলো কি এই বাঙালিদের দেওয়া হয়নি। আইয়ুব খানের আমলে 1958 থেকে 1969 সাল পর্যন্ত বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল, জরিমানা ছাড়া বিভিন্ন আদেশের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। প্রশ্ন আসতে পারে যে আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ছিলেন কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1958 থেকে 1969 সাল পর্যন্ত। এটা খেয়াল রাখবা। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকেরা প্রাদেশিক জাতীয় নির্বাচনে অনিয়ম দেখায়। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে উৎখাত করে পূর্ব পাকিস্তানের শাসন অচল করে রাখে। 1958-তে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়। তাহলে এই যে পূর্ব পাকিস্তানে কত সালে সামরিক শাসন জারি করা হয়? 1958 সালে। খেয়াল রাখবে, এটা প্রশ্ন আসতে পারে। সামরিক শাসন জারি 1958 সালে। এমনকি ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা, এই মামলা কি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য কি করছে? 1969 সালে শেখ মুজিবুর রহমানকে প্রদান করে আগরতলা ষড়যন্ত্র মামলা করে। আর এই মামলার নাম হয় কি? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। সরকারটা কি মামলা করে 35 জনের আসামি করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয় হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। স্বায়ত্তশাসনের দাবি, সেই দাবিটা কি কি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয় কখন? 1970 সালের নির্বাচনের পর। পরীক্ষা প্রশ্ন আসে জায়গা থেকে যে আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কয়জন? 35 জন। আর একটা আসামি ছিল কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার কি প্রশাসনিক বৈষম্য। একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রে সাধারণত সরকারি চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায়। তবে রাষ্ট্র কোনো বৈষম্য বা বাধা সৃষ্টি করলে তা মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। সংবিধানেও প্রত্যেক নাগরিককে নিজ নিজ পেশা গ্রহণের বিচ্ছেদ দেওয়া হয়। প্রশাসনিক ক্ষেত্রে বাংলা যোগাযোগ থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো। পশ্চিম পাকিস্তানিরা নিজেদের লোকদের বেশি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানি। চিন্তা করতো, মানে বেশিরভাগ পাকিস্তানের জনসংখ্যা ছিল পূর্ব পাকিস্তানের, কিন্তু এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হতো সব
পশ্চিম পাকিস্তানি সরকারি কর্মকর্তাদের, বা নিয়োগ দেওয়া হয়তো পশ্চিম পাকিস্তান থেকে সরকারি কর্মকর্তা, পূর্ব পাকিস্তান থেকে কোনো তেমন নিয়োগ দেওয়া হতো না, মাঝে মধ্যে মুষ্টিমেয় কিছু নিয়োগ দেওয়া হতো, আর দিলে ওদের কি বড় বড় কোনো পদে রাখতো না। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন যে প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় বড় পদে বাংলাদেশ দেওয়া বা নেওয়া হতো না। প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কি পূর্ব পাকিস্তানের বাঙালিদের নেওয়া হতো না, সব পশ্চিম পাকিস্তানের আন্ডারে থাকতো। এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র 23 ভাগ বাঙালি অফিসার ছিলেন। 100 ভাগের মধ্যে, খেয়াল করেন প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের শাসনামলের যে মোট 100 ভাগ অফিসারদের মধ্যে মাত্র 23 ভাগ অফিসার এই পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হতো, আর বাকি যে 77 ভাগ অফিসার পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হতো। কত বৈষম্যের শিকার ছিলাম আমরা। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে কর্পোরেশন সহ সরকারি নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগ একইভাবে বৈষম্য করা হতো। সামরিক বৈষম্যের ক্ষেত্র দেখো, সামরিক ক্ষেত্রে বৈষম্য কিরকম ছিল? সেনা, নৌ, বিমান বাহিনীতেও বৈষম্য ছিল। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল কি পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ছিল কয়টি? 3টি। এবং সমরাস্ত্র কারখানা ছিল কয়টি? তাও 3টি। কই ছিল? পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর অফিসারের পদে মাত্র শতকরা 5 ভাগ ছিল বাঙালি। ওই যে 100 ভাগের মধ্যে সামরিক অফিসারের মাত্র 5 ভাগ ছিল বাঙালি, আর সব ছিল কি 95 ভাগ ছিল পশ্চিম পাকিস্তানে। সেনাবাহিনীতে বাঙালি ছিল মাত্র শতকরা 4 ভাগ, চিন্তা করো। আর সেনাবাহিনীতে 100 ভাগের মধ্যে 94 ছিল, মানে কি 96 ছিল পশ্চিম পাকিস্তানের, আর 7 ছিল বাঙালি। নৌ বিমান বাহিনীতে কিছু বেশি নিয়োগ দেওয়া হলেও তা উল্লেখযোগ্য ছিল না। সামরিক বাহিনীর জন্য বাজারে শতকরা 60 ভাগ বরাদ্দ হতো, যার বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর যে বাজেট ছিল শতকরা বাজেটে 60 ভাগ ছিল বরাদ্দ, আর তার বেশিরভাগ ব্যয় করা হতো কোথায়? পশ্চিম পাকিস্তানে। পদোন্নতির ক্ষেত্রে ছিল বৈষম্য। এই কারণে আওয়ামী লীগের বরাদ্দ দেওয়ার দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্ত অবহিত থাকত। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রভাবে ধরা পড়ে। এটা প্রশ্ন আসতে পারে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল কত সালে? প্রথম 1965 সালে। খেয়াল করো, এই যে ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ কত সালে? 1965 সালে। এটা প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার দেখো, অর্থনৈতিক বৈষম্য ছিল কেমন? পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তানে বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা 21 ভাগের বেশি অর্থ পশ্চিম, মানে কি পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু আয় তো পূর্ব পাকিস্তানে বেশি, কিন্তু মাত্র 21 ভাগ এই যে পূর্ব পাকিস্তানের শতকরা 21 ভাগ বরাদ্দ দেওয়া হয়েছিল, আর কি সবগুলো পশ্চিম পাকিস্তানে রেখে দিত। বৈদেশিক কাজের শতকরা 34 ভাগ পূর্ব পাকিস্তানে পেত। এই যে বৈদেশিক আমাদেরকে সহযোগিতা করতে বিদেশিরা, তার ভিতরে মাত্র 34 ভাগ পূর্ব পাকিস্তানে আসতো, আর বাকি যে 60 ভাগ ছিল সেটা পশ্চিম পাকিস্তানে রেখে দিত। কতভাবে আমরা বৈষম্যের শিকার ছিলাম, একটু বড় সরকারে খেয়াল করে পড়তে হবে, কিন্তু এগুলো জানতে হবে আমাদের। অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র 31% পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। বিদেশ থেকে যে সমস্ত পণ্য আমদানি করা হতো তার 31% পূর্ব পাকিস্তানে ব্যয় করা হতো, আর 69% কি পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল। চিন্তা করছো কত বরাদ্দ, আমরা কতভাবে বৈষম্যের শিখেছিলাম। পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হয়, এখানে উন্নয়ন তেমন হয়নি, অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো। রপ্তানি আয়ের $2000 মিলিয়ন পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। রপ্তানি আয়ের $2000 মিলিয়ন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। চিন্তা করছো, এই বৈষম্য বোঝানোর জন্য সে সময় ব্যবহৃত একটি প্রতীকী পোস্টার উপস্থাপন করা হতো। এটি কি প্রতীকী পোস্টার উপস্থাপন করা হলো এই যে গরুর মাধ্যমে। গরুটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঘাস খাচ্ছে আর দুধ দোহন করা নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা, অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে। সাংস্কৃতিক বৈষম্য পাকিস্তান সৃষ্টির পর
থেকেই বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা তৎপর হয়ে ওঠে। 1947 সাল থেকেই জোরপূর্বক উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাতে শুরু করে তারা। 1952 সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে জীবন দিতে হয়। 1956 সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে সংঘাত থেমে থাকেনি। এ সময় পূর্ব বাংলা নাম পরিবর্তন করা হয়। উর্দু পরে বাংলা লেখার চেষ্টা অব্যাহত থাকে। চলচ্চিত্র, নাটক, পত্রিকা, বই প্রকাশে সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াও রেডিও, টিভিতে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ এবং বাংলা নববর্ষ উদযাপনে নিষিদ্ধ করা হয়। এভাবে বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্নভাবে আঘাত আনা হয়। এছাড়া কি আমাদের সাংস্কৃতিক বৈষম্য রিডিং মনোযোগ করে পড়তে হবে। কি ধরনের বৈষম্য শিখেছিল আমরা, এগুলো কিন্তু জানতে হবে আমাদের, মনোযোগ রিডিং পড়তে হবে। আর এগুলো ভেতর থেকে প্রশ্ন আসবে। বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এবার দেখো আমরা যে বৈষম্যগুলো ছিল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা কি প্রতিবাদ করতেছি সেই প্রতিবাদটা আমরা এখন দেখে নিব। বাঙালি লড়াকু জাতি, প্রশ্ন আসতে পারে বাঙালি কি জাতি? বাঙালি লড়াকু জাতি। মুঘল ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছে। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ বাঙালি জাতি কখনো মুখ বুঝে সহ করেনি। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে। তাহলে বাঙালিদের প্রথম আন্দোলন শুরু হয় এই ভাষা আন্দোলনের মাধ্যমেই। 1952 সালের ভাষা আন্দোলন ছিল, এই ভাষা আন্দোলনের মাধ্যমেই পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সূচনা করে বাঙালিরা। 1961 সালে বিশ্বকবি ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে সাংস্কৃতিক জাগরণ ঘটে। একই বছর সাইনাট নামের সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হলে বাঙালিরা সঙ্গীত চর্চা, বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে থাকে। দেখো তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর 1961 সালে তার জন্মগ্রহণ করে 100 বছর পূর্ণ হয়। এখানে একটা প্রশ্ন আসে, সাইনাট কি? সাইনাট একটি সাংস্কৃতিক সংগঠন, এটা জানতে হবে আমাদের। সাইনাট কি? সাইনাট একটি সাংস্কৃতিক সংগঠনের নাম, খেয়াল রাখবা। পুরো 60-এর দশক জুড়ে চলে সাংস্কৃতিক অধিকারের আন্দোলন। 1964 সালে 6 দফা দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ সহ বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে। বাঙালির এই দাবি সরকার প্রত্যাখ্যান করলেও শুরু হয় 6 ও 11 দফার 11 দফা ভিত্তিক আন্দোলন। তাহলে 6 দফা আন্দোলন উত্থাপন করা বা 6 দফা দাবি উত্থাপন করা কত সালে? 1967 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে উত্থাপন করা। জায়গাটা খেয়াল রাখবা। এই 6 দফা দাবি পেশ করে কোথায়? লাহোরে। কত সালে? 1967 সালে। এই 6 দফা দাবি উত্থাপন করা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার দেখো, গণ আন্দোলনের চাপে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রত্যাহার করে আইয়ুব খান প্রত্যাহার করতে বাধ্য হন। ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে কত সালে? 1969 সালে। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয় মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায় বাঙালি। পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে নানা ষড়যন্ত্র ও কালক্ষেপণ করতে থাকে, শুরু করে নানা তালবাহানা। তাহলে 1970 সালের নির্বাচনে যে সাধারণ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এই পূর্ব পাকিস্তান জয়লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল। তোমরা সুন্দর করে এই গল্পটা সুন্দর করে পড়ো। এর ভিতরে প্রশ্ন আসতে পারে কি আশা মতো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।